আমি তো ভালোবাসি তোকে, পর্ব 38। লেখিকা সালমা চৌধুরী। আমি আছি আপনাদের সাথে নৌসিন পারভিন। আবিরের ঘোর যেন কোনো মতেই কাটছে না। সাকিবের কাঁধে মাথা রেখে ক্লান্তিহীন অমত্ত চোখে মেঘকেই দেখে যাচ্ছে। নিজে পছন্দ করে কেনা ড্রেসটাতে অষ্টাদশীকে যতটা মোহনীয় লাগবে ভেবেছিল তার থেকেও কয়েক গুণ বেশি রমণীয় লাগছে। মেঘের মায়াবী হাসি দেখে আবিরের টালমাটাল অবস্থা। মায়াবী হাসি দেখলেই বরাবরই আবিরের সকল দুশ্চিন্তা অবসান ঘটে। হৃদয়ে অন্যরকম অনুভূতি কাজ করে। আজ সকাল থেকেই ঘটা একের পর এক ঘটনা আবিরকে বেসামাল করে দিচ্ছে। নিজেকে সামলানোর বিন্দুমাত্র শক্তি আবিরের নেই। নানা রকমের নিষিদ্ধ ইচ্ছা যেন মাথাচাড়া দিয়ে উঠেছে। অষ্টাদশীর প্রাণোচ্ছল হাসি, তার গায়ে গাঢ় কাজল টানা দু চোখ দেখে আবিরের আনমনে বিড়বিড় করে বলে, আমার ক্লান্ত মস্তিষ্ক জোরে শুধু তোর বিচরণ চলে। সাকিব ঠাট্টার স্বরে শুধালো, কার? সাকিবের প্রশ্নে আবির কিছুটা নড়ে বসলো। বুঝতে পারলো তার মনের কথা মুখ ফসকে বেরিয়ে গিয়েছে। নিজেকে সামলে উত্তর দিল, মাহাদিবা খান মেঘ। এখনো মেঘবতীতেই দেখছো নাকি? কোথায় মেঘবতী দেখি? যেই না ঘাড় ঘোরাতে যাবে অমনি আবির আটকে দিল। তেজপূর্ণ ভারী স্বরে বলল, আমার সম্পত্তিতে ভুলেও নজর দিবি না। সাকিব আমতা আমতা করে বলল, আমি তো শুধু দেখতে চাইছিলাম। ভাইয়ের সম্পত্তিতে নজর দিব এত নিকৃষ্ট আমি না। তাছাড়া আমার মানুষ আছে। আবির কোনো কথা বলল না। একটু থেমে সাকিব পুনরায় বলল, ভাইয়া চলো একটা জায়গায় যাই। আবির উদাস কণ্ঠে বলে উঠল, আমি জানি তুই কোথায় যেতে যাচ্ছিস, কিন্তু আমি এখন কোথাও যাচ্ছি না। প্লিজ ভাইয়া চলো না, ওদের সন্ধ্যার পর আমাদের বাড়িতে আসার কথা ছিল। আমি বলছিলাম এগিয়ে নিয়ে আসবো। আবির ব্যস্ত ভঙ্গিতে বলল, ইস কি প্রেম! 2টা বাড়ি পরেই তো বাড়ি, এখান থেকেও আবার এগিয়ে আনতে হয়? আর কত কি যে দেখতে হবে। সাকিব একগাল হেসে প্রশ্ন করলো, এই কথা তুমি বলছো ভাইয়া? 24 ঘন্টা যার চোখের সামনে মেঘবতী ঘুরঘুর করে, মেঘবতীর কণ্ঠ না শুনলে রাতে যার ঘুম হয় না, সেই সাজ্জাদুল খান আবির এই কথা বলছে? আবির গম্ভীর কণ্ঠে বলে, চুপ থাকবি তুই? আর একটা প্রশ্ন, বাসায় তো সারাদিন মেঘবতীকেই দেখো, তারপরও এত বিভোর হয়ে আছো কেন, বলবা? আবির রাজবাড়ি কণ্ঠে জবাব দিল, বাসায় তো এভাবে দেখার সুযোগ পায় না। একবারের বেশি দুবার তাকাতে গেলেই চোখের চোখ পড়ে যায়। না চাইতেও বাধ্য হয়ে আমারই দৃষ্টি সরিয়ে নিতে হয়। আজ এতদিন পর ওকে দেখার সুযোগ পেয়েছি, দয়া করে তোর মুখটা বন্ধ রাখ। ওদের কি আনতে যাব না? আবির গম্ভীর কণ্ঠে জানালো, কল বা মেসেজ দিয়ে বল চলে আসতে। আমি এখন কোথাও যাব না, আর তুইও যেতে পারবি না। প্রোগ্রাম শেষে এগিয়ে দিয়ে আসিস, এখন ডিস্টার্ব করিস না। সাকিব পকেট থেকে ফোন বের করে মেসেজ করছিল। সাকিবের কাঁধে আবিরের মাথা, অক্ষিযুগল নিবদ্ধ মেঘের চোখে মুখে। প্রেয়সীর মুগ্ধতায় ডুবে আছে সে, পল্লব ফেলছে না একটিবারও। ইহজগতের আর কোনো কিছুতেই মনোযোগ নেই তার। আচমকা কেউ একজন আবিরের কান চেপে ধরায় আটকে ওঠে। অগাধ মনোযোগে ছেদ পড়ল। আকস্মিক ঘটনায় আবির কিছুটা ভড়কে গেল। হকচকিয়ে সোজা হয়ে বসে সঙ্গে সঙ্গে তাকায় সেদিকে। মাইশা শক্ত করে আবিরের কান চেপে ধরে আছে, চোখে মুখে পরিষ্কার রুষ্টতা। আবির বিস্ময় চোখে তাকায়, ভ্রু কুঁচকে নরম স্বরে বলল, উফ আপু লাগছে। মাইশা রাগী স্বরে জবাব দেয়, লাগুক, তোরে কতক্ষণ পিটাইলে মনে শান্তি পাইতাম। আবির নিরুদ্বেগ কণ্ঠে বলল, আমি আবার কি করলাম? ফাজিল ছেলে, আবার কথা বলিস? প্লিজ আপু কান ছাড়ো, ব্যথা পাচ্ছি। মাইশা কান ছেড়ে আবিরের পিঠে ঠাস ঠাস করে 2-3টা থাপ্পড় বসিয়ে দিয়েছে। আবির কপাল গুটিয়ে কোমল কণ্ঠে আর্তনাদ করে, আপু। সাকিব চিন্তিত স্বরে শুধালো, হয়েছেটা কি আপু? ভাইয়াকে মারতেছো কেন? মাইশা রাগান্বিত কণ্ঠে বলা শুরু করে, মারবো না তো কি করব? আমি নিজে না সেজে কতটা সময় নিয়ে মেঘকে সাজিয়েছি, সাথী শাড়ি পরিয়ে দিয়েছে, মুন্নি আর আমি মিলে মেকআপ করে দিয়েছি, আলতাটা পর্যন্ত আমি দিয়ে দিয়েছি। বারবার মেয়েটাকে বলছি তুমি বসে থাকো, আমি রেডি হলে একসাথে নিচে আসবো। ছটপটে মেয়েটা একটু বসলো না, রুম থেকে ছুটে চলে আসছে। আমি রেডি হয়ে আসতে পারলাম না। মেঘের পরনে না আছে শাড়ি আর না আছে কোনো সাজগোজ। আমি শিওর এটা এই ফাজিলের কাজ। বলতে বলতে আবিরের পিঠে আরেকটা থাপ্পড় বসিয়ে দিয়েছে। সাকিব মাইশার কথা শুনে বসা থেকে উঠে গিয়েছে। আবিরের মুখোমুখি হয়ে শুধায়, ও আচ্ছা, এই কারণেই তাহলে তোমার টালমাটাল অবস্থা? মাইশা পুরোনায় চেঁচিয়ে ওঠে, কিরে কথা বলছিস না কেন? আবির অন্যদিকে তাকিয়ে উত্তর দিল, আমি কি বলবো? মেঘ শাড়ি পাল্টালো কেন?
জানি না আবির, একদম ফাজলামো করবি না, আমি ড্যাম শিওর এটা তোর কাজ। সাকিব পাশ থেকে বলে উঠল, এতক্ষণে বুঝলাম ভাইয়া মাথা নষ্টের কারণ মেঘবতীর শাড়ি। থাক আপু, তুমি মন খারাপ করো না, ভাইয়া মেঘবতীর প্রতি একটু বেশিই সিরিয়াস তো, তাই হয়তো শাড়ি পাল্টাতে বলছে। মাইশা ভ্রুকুচকে শুধালো, তুইও জানিস আবির তাহলে সত্যি সত্যি মেঘকে পছন্দ করে? সাকিব উত্তেজিত কণ্ঠে জানালো, পছন্দ না গো আপু, মেঘবতীর প্রেমে আবির দিওয়ানা বলো। মানুষ তো প্রেমে হাবুডুবু খায়, ভাইয়া পুরোপুরি ডুবে আছে, কবে যে নিঃশ্বাস আটকে মরে যাবে আল্লাহ জানেন। আবির সাকিবের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে আছে। সাকিবের সেদিকে হুঁশ নেই। আবির ধমক দিতে যাবে তার আগেই মাইশা শীতল কণ্ঠে বলে ওঠে, ছি আবির, তোর থেকে অন্তত এটা আশা করিনি। ছোটবেলা থেকে তুই বলতি আমি নাকি তোর সবচেয়ে ভালো বোন হওয়ার এই প্রতিদান দিলি, একটাবার বলতে তো পারতি। আবির কৈফিয়তের স্বরে জবাব দিল, কি করে বলবো, তোমার সাথে কি নীরবে কথা বলতে পারি? ফোনে কথা বললে মামা মামি মালা দিশা কেউ না কেউ থাকে সব সময়, বলবো কিভাবে? মাইশা সেসবে পাত্তা না দিয়ে বলে, তুই আমার প্ল্যানে পানি ঢালছিস, এখন আমি তোর প্রেমে আগুন লাগাবো, ওয়েট বাবু। মাইশা রাগে গজগজ করে 2-3টা কদম এগোতেই আবির ছুটে গিয়ে মাইশার পথ আটকে দ্বিগুণ ভারী কণ্ঠে প্রশ্ন করে, কি করবা? তানবীরকে কল দিয়ে বলবো তুই যে গোপনে হের বোনের পিছনে ঘুরছিস। আবির মাইশার সামনে থেকে সরে এক পাশ হয়ে দাঁড়িয়ে উত্তর দিল, ও। মাইশা ভ্রুকুচকে আবিরের মুখের পানে তাকায়। আবিরের ঠোঁটের কোণে হাসি দেখে মাইশার চরম রাগ উঠে গিয়েছে। সাকিব দিনকে তাকিয়ে তাকিয়ে হেসে ফেলল। সাকিবকে হাসতে দেখে মাইশার আগে প্রশ্ন করলো, হাসছিস কেন? হাসছি কারণ তুমি যাকে বিচার দিতে যাচ্ছ সে অলরেডি সব কিছু জানে, এখন না আরো 7-8 বছর আগে থেকেই জানে। কি? আবির কি এত বছর যাবৎ মেঘকে ভালোবাসে? হ্যাঁ। মাইশা আবিরকে শোধালো, মেঘ জানে? না। বলিস না কেন? সময় হলে বলবো, তুই সময়ের অপেক্ষা কর, আমি এখনই বলে দিব। আবির আতঙ্কিত হয়ে বলে, আপু প্লিজ ওরে এখন কিছু বলো না, আমি বলবোই। সরি আপু, প্লিজ ওরে বলো না। সরি বললেই কি সব কিছু সমাধান হয়ে যায়? এত কষ্ট করে সাজিয়ে দেখতেই পারলাম না, আর একটা ছবিও তুলতে পারলাম না, এখন তোরে কি করতে মন চায় বল? আপু শোনো, ভাইয়া যেহেতু ঢাকায় জব করেন, বিয়ের পর তো তুমি ঢাকাতেই থাকবা, কোনো একদিন মেঘকে শাড়ি পরিয়ে তোমার সাথে দেখা করাবো, দরকার হলে তোমাদের বাসা থেকেও ঘুরে আসবো। তবুও শাড়ি পরা নিয়ে আর কিছু বলো না, আমরা কারোর কানে কথা গেলে তুলকালাম হয়ে যাবে, প্লিজ। ফুপি জানে না? না। ঠিক আছে, মাফ করতে পারি, তবে একটা শর্তে। কি শর্ত? কানে ধর। এখন? হ্যাঁ এখন। কানে ধরবি নাকি মেঘকে বলবো? আচ্ছা ধরছি। বলে আবির দুহাতে আলতোভাবে কানের লতি স্পর্শ করলো। মাইশা মৃদু এসে শুধালো, মেঘকে প্রথমবার শাড়িতে দেখার অনুভূতি বল। আবিরের জবাব এলো, কানে ধরে কেউ অনুভূতি শেয়ার করে? কেউ করে না বলে তুই করবি? শোনো তবে। শাড়ি পরিহিতা মাহাদিবা খান মেঘকে দেখে সাজেদুল খান আবিরের অনন্তরল অচল পূর্বাভাসবিহীন কালবৈশাখী ঝড়ের কবলে পড়েছে। মাহাদিবার সাহচর্য ব্যতীত আবিরের অশান্ত হৃদয় শান্ত হবে না। মাইশা আর সাকিব দুজনে হা করে তাকিয়ে আছে। মাইশা উচ্চস্বরে হেসে বলল, হায় আল্লাহ, আমার ভাই এখন প্রেমিক পুরুষ হয়ে গিয়েছে। মাইশার হাসির শব্দে মিমদের নজর পড়ে। আবিরকে দেখে বসা থেকে উঠে দাঁড়াতে বলে, আপু দেখো, ভাইয়া কানে ধরে দাঁড়িয়ে আছে। তৎক্ষণাৎ মেঘের নজর পড়ে সেদিকে। আবিরকে এই অবস্থা দেখে মেঘের মাথায় চক্কর দিয়ে ওঠে। মেঘ মিম ছুটে যায় সেদিকে। মেঘ দূর থেকে উদ্গ্রীব কণ্ঠে শুধায়, কি হয়েছে, আপনি কানে ধরে আছেন কেন? মাইশা আবিরকে ইশারা দিতেই আবির কান থেকে হাত নামিয়ে বলে, কিছু হয়নি মানে? মাইশা মেঘের দিকে তাকিয়ে কোমল কণ্ঠে বলে, আবির ভুল করেছিল তাই শাস্তি দিয়েছি। মিম প্রশ্ন করে, ভাইয়া কি ভুল করেছিল? সেটা তোমাদের বলা যাবে না। এই বলে মাইশা চলে গিয়েছে। মেঘ আবিরের মুখের পানে চেয়ে চিন্তিত স্বরে জিজ্ঞেস করলো, কি করছিলেন আপনি? আবির কিছু বলার আগেই সাকিব বলল, ভাইয়া ছোট্ট একটা ভুল করেছিল তাই আপু শাস্তি দিয়েছে, তুমি টেনশন করো না। এই কথা শুনে মেঘ ফিক করে হেসে উঠল। আবির ভ্রুকুচকে প্রশ্ন করলো, হাসছিস কেন? মেঘ মুচকে হেসে এপাশ ওপাশ মাথা নাড়ল। মিমের হাত ধরে হাসতে হাসতে চলে যাচ্ছে। আবির কপাল গুটিয়ে প্রেয়সীর গমন পথে চেয়ে আছে। মেঘের চিন্তাতীত চেহারা হঠাৎ পরিবর্তনের কারণ
আবিরের মাথায় ঢুকছে না। মাইশাকে স্টেজে বসানো হয়েছে, প্যান্ডেলে আত্মীয়ের সমাগম। এর মধ্যে দুটো অল্পবয়স্ক মেয়ে শাড়ি পরে বাড়িতে ঢুকছে। সাকিব এক পলক তাকিয়ে আবিরের কানে ফিসফিস করে কি যেন বলে সেদিকে চলে গেছে। মালা আর বান্ধবীর কয়েকটা ছেলের সাথে হেসে হেসে কথা বলতে ব্যস্ত। ছেলেগুলো মালারই বন্ধু। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চারপাশে পর্যবেক্ষণ করছে। মেঘ চেয়ারে বসে মাইশার ছবি তুলছে আর সেগুলো মিমকে দেখাচ্ছে। মাঝে মাঝে দুই বোন সেলফিও তুলছে। সাকিব গেটের কাছে গিয়ে একটা মেঘের সঙ্গে একটু কথা বলে সরে গিয়েছে। আদি ছুটে এসে মিমকে টেনে নিয়ে কোথায় চলে গিয়েছে। এই সুযোগে আবির লোকজনের ভিড় পেরিয়ে মেঘের পেছনে দাঁড়িয়ে মেঘের মাথায় গাঁটটা মারে। আকস্মিক ঘটনায় মেঘ আটকে ওঠে। পেছন ফিরে আবিরকে দেখে কিছুটা স্বাভাবিক হয়। আবির রাজবাড়ি কণ্ঠে প্রশ্ন করে, তখন হাসছিলি কেন? এমনি। এমনি কেউ হাসে না, কারণ বল? আপনাকে শাস্তি দেওয়ার মানুষ আছে দেখেই হাসি পাচ্ছিল। তার মানে আমি শাস্তি পেলে তুই খুশি? আমি এই কথা কখন বললাম? সব কথা বলতে হয় না, তোর মনের কথা চোখে স্পষ্ট ভাসছে। মেঘ ঘন ঘন পল্লব ফেলে শুধালো, আপনি কি চোখে ভাষাও বোঝেন? জি। সবার? জি না, তোর মতো তার ছিঁড়া মানুষের মনের কথা বোঝার ক্ষমতা আল্লাহ আমার দিয়েছেন। আমি তার ছিঁড়া? কি মনে হয়? মেঘ গাল ফুলিয়ে শ্বাস ছেড়ে বলল, আমি মোটেই তার ছিঁড়া না। সেসব পরে দেখা যাবে। মামি খাওয়ার জন্য ডেকে গিয়েছেন, মিম আদিকে নিয়ে তাড়াতাড়ি আয়। মালা আর ওর বান্ধবীরা দূর থেকে আবির মেঘের কথোপকথন শোনার চেষ্টা করছিল। স্টেজ থেকে মাইশা ও আবিরকে মেঘকে দেখছিল। মাইশার মুখে মিষ্টি হাসি। মাইশা আর আবিরের বয়সের পার্থক্য মাত্র 1 বছর হওয়ায় দুই ভাই বোনের মধ্যে ছোট থেকেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। মামা বাড়িকে কেন্দ্র করে আবিরের শৈশবের অনেকখানি স্মৃতি জড়িয়ে আছে। মামা বাড়ির সবচেয়ে কাছের মানুষ ছিল মাইশা। সাকিব একটু বড় হওয়ার পর থেকে সাকিবের সঙ্গেও খুব ভালো সম্পর্ক হয়েছে। বাকিদের সঙ্গে তেমন আন্তরিকতা নেই। মাইশা পড়াশোনার জন্য বাড়ির বাইরে চলে যাওয়া, আবিরের দীর্ঘদিন মামা বাড়িতে না আসা, তারপর বিদেশে চলে যাওয়া, সব মিলিয়ে মাইশার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়নি অনেক বছর। মালার ফোন দিয়ে বেশ কয়েকবার কথা হয়েছে, তবে সবসময় মালা আশেপাশে থাকে। মালার সামনেই মাইশা আবিরকে অনেকবার প্রশ্ন করেছে আবির কাউকে পছন্দ করে কিনা, কেউ আছে কিনা, কিন্তু আবির সবসময়ই প্রশ্ন এড়িয়ে গিয়েছে। ব্যস্ততা দেখিয়ে কল কেটে দিয়েছে। মাইশাও আলাদাভাবে কখনো আবিরকে কল দেয়নি। আবিরও নিজে থেকে কিছু বলেনি। এতদিন পর মাইশা আবিরের মনের কথা জানতে পেরেছে, তাই মেঘ আবিরের খুনসুটি দেখে আনমনে হাসছে। তবে মাইশা খুশি হলে মালা তেলে বেগুনে জ্বলে উঠেছে। সন্ধ্যার ঘটনার পর থেকে দুজনকে একসঙ্গে দেখলেই মালা ফুঁসে ওঠে। আবির বাড়ির ভেতরে চলে গিয়েছে। বিবার আদি আসার পরে মেঘ ওদের নিয়ে খেতে চলে গিয়েছে। মাইশার বাবা চাচারা, মামারা, আরও যারা যারা আছে সবাই মাইশাকে হলুদ লাগাতে ব্যস্ত। দুজন ক্যামেরাম্যানের ছবি তুলেছে। মেঘদের পিছু পিছু মালাও ওর বান্ধবীদের নিয়ে খেতে গিয়েছে। মালিয়া খান আর আবিরের ছোট মামি মিলে সবাইকে খাওয়াচ্ছেন। মালাকে বসতে দেখেই সাকিব ঠাট্টা স্বরে বলল, কি রে মালা, তুই খেতে বসছিস না কেন? তোর কি সমস্যা? আমার আবার কি সমস্যা হবে? যে মেয়ে সাজলে সারাদিন পানিও খায় না, সে মেয়ে শাড়ি পরে সেজেগুজে ভাত খেতে বসছে, ঘটনা কি? তোর মাথা। সাকিব আর কথা না বাড়িয়ে আবিরের এক পাশে সাকিব বসেছে, অপর পাশে আদি বসেছে, তারপর এরপর মেঘের পাশেই মালা বসেছে। মালাকে মেঘের পাশে বসতে দেখেই আবির চোখ রাগিয়ে সাকিবের দিকে তাকিয়ে আছে। সাকিব চোখে ইশারা করলো। আবির যেন শান্ত থাকে। মালার থেকে মেঘকে দূরে দূরে রাখতে চেয়েও পারছে না। আবির নিজের রাগ কন্ট্রোল করে খুব তাড়াহুড়োই খাবার খাচ্ছে। আবির খাবার প্রায় শেষ, তখন মালা মেঘকে উদ্দেশ্য করে বলছে, মেঘ তুমি বরং এই মাছটা খাও। একটা মাছের পিস চামচে তুলে মেঘের দিকে এগোতেই আবির রাগান্বিত কণ্ঠে বলে, মাছের তরকারি অনেক ঝাল হয়েছে, মেঘ এত ঝাল খেতে পারে না। মালা পুনরায় মাছ বাটিতে রেখে দিল। আবিরের কথা শুনে মেঘ চোখ জোড়া বড় করে তাকালো। অষ্টাদশীর খাওয়ার বন্ধন হয়ে গিয়েছে। মেঘ এত ঝাল খেতে পারে না, এটা আবির ভাই মনে রেখেছে ভেবে অষ্টাদশীর মন খুশিতে ভরে গিয়েছে। মেঘ চিবুক নামিয়ে লাজুক হাসলো।
আবির ভাইয়ের প্রতি ভালো লাগা ক্রমশ বেড়েই চলেছে। আবির উঠে যেতে যেতে মালাকে উদ্দেশ্য করে গম্ভীর কণ্ঠে বলল, মেঘকে খাওয়ানোর দায়িত্ব তোকে দেওয়া হয়নি, তোর যতটুকু কর্তব্য ততটুকুই করিস, এর বাহিরে কোনো প্রকার ভালোবাসা দেখানোর প্রয়োজন নেই। আবির রাগে কটমট করে রুম থেকে বেরিয়ে পড়েছে। রাগটা পুরোপুরি প্রকাশ করতে পারছে না, আবার গিলতেও পারছে না। খাওয়ার মধ্যে তানভীর 5 থেকে 7 বার কল দিয়ে ফেলেছে। তানভীরের সাথে কথা বলে নিজের ভেতরের ক্ষোভ প্রকাশ করেছে। তানভীরও ঠান্ডা মাথায় ভাইকে বোঝাচ্ছে। আচমকা আবিরের সামনে মেঘ দাঁড়াতেই আবিরের কথা বন্ধ হয়ে গিয়েছে। ক্ষোভের পরিবর্তে আবিরের চোখে মুখে মুগ্ধতা প্রতীয়মান হচ্ছে। মায়াবী মুখ দেখলে আবিরের ক্রোধ যেন নিমিষেই বিলীন হয়ে যায়। আবির উঠে যাওয়ার মেঘ তাড়াহুড়ো করে খাবার খেয়ে ছুটে এসেছে। আবির ভাইয়ের অপ্রকাশিত ভালোবাসা বেশ ভালোই বুঝতে পারছে সে। আবিরকে নিরুত্তর থাকতে দেখে তানভীর কয়েকবার হ্যালো হ্যালো বলেছে। কয়েক মুহূর্ত পর আবির বলে, এখন রাখছি, পরে কল দিব। মেঘ মোলায়েম কণ্ঠে শুধালো, ভাইয়া কল দিয়েছিল? হ্যাঁ। ভাইয়া কি রাতে খেয়েছে? হ্যাঁ। তুই কি জন্য এসেছিলি? আপনাকে দেখতে। আবির কপাল কুঁচকে বলে, মানে? আপনার শীত লাগছে কিনা দেখতে আসছিলাম। ঠিক আছে, চলে যাচ্ছি। আবিরের তীক্ষ্ণ দৃষ্টি মেঘ লজ্জায় আড়ষ্ট হয়ে যাচ্ছে। নিজের প্রতি রাগ হচ্ছে। মুখ ফসকে সবসময় সত্যি কথাই কেন বের হয়? মেঘ কপালের চামড়াতে চাপড়াতে স্টেজের দিকে চলে গিয়েছে। মেঘকে দেখেই মাইশা হাতে ইশারা করলো স্টেজে যাওয়ার জন্য। ঘন্টা 2 গায়ে হলুদের প্রোগ্রাম চললো। স্টেজের আশেপাশে ছবি তোলার জন্য বেশ কিছু সোফা আর তার আশেপাশে ফুল দিয়ে সাজিয়ে রাখা হয়েছে। সেখানেই সকলে দল বেঁধে ছবি তুলছে। সবার হলুদ ছোঁয়ানো শেষে নাচের প্রোগ্রাম শুরু হয়েছে। দিশা, মালার বান্ধবীরা সবাই গায়ে হলুদের গানে অনেক সুন্দর নেচেছে। ছেলেদের মধ্যেও বেশ কয়েকজন নেচেছে। সবার শেষে 10 জন ছেলে স্টেজে উঠেছে। সবার পরনে রানী গোলাপি পাঞ্জাবি। সবাই এক গানে নাচছে। মেঘ সামনের দিকে চেয়ারে বসে সেই নাচের ভিডিও করছে, কারণ 10 জনের কেন্দ্রবিন্দু হলো আবির। সবাই নিজেদের মতো নাচলেও আবিরকে স্টেজে ওঠানো যায়নি। মাইশা আপু আর সাকিবের জোড়াজুড়িতে আবির শেষমেশ সবার সাথে নাচতে রাজি হয়েছে। টানা 3টা গানে 10 জন একসঙ্গে পারফরমেন্স করেছে। আবির স্টেজ থেকে নেমে একটা চেয়ারে বসতে বসতে মেঘকে বলল, একটু পানি নিয়ে আসবি প্লিজ? এক্ষুনি আছি বলে মেঘ হুটোপুটি করে পানি আনতে চলে যায়। পানির গ্লাস নিয়ে আস্তে আস্তে দেখি মালা আবিরকে পানির বোতল ছাড়ছে। মেঘ গ্লাস হাতে মাঝপথেই দাঁড়িয়ে পড়েছে। আবির ঘাড় ঘুরিয়ে উচ্চস্বরে বলল, পানি কি দিবি? মালা পুনরায় বলল, এটা ভালো পানি, খাও। মেঘ কয়েক পা এগিয়ে আবিরের কাছে আসতেই আবির হাত বাড়িয়ে পানির গ্লাস নিতে নিতে বলল, বোতল দিয়ে পানি খাই না আমি। মালা রাগে গজগজ করে চলে যাচ্ছে। যতবারই আবিরের কাছে যেতে চায় আবির ততবারই মালাকে অবহেলা করে দূরে সরিয়ে দিচ্ছে। এটা মালার একদম সহ্য হচ্ছে না। মেঘের প্রতি এত কি আর সহ্য করতে পারছে না সে। মেঘ পানির গ্লাস নিতে নিতে বলল, আপনি এত ভালো ডান্স করেন, জানতাম না তো। আবির মুচকে এসে বলে, সময় হলে আরো অনেক কিছু জানতে পারবেন। মেঘ অবাক চোখে আবিরের দিকে তাকিয়ে আছে। প্যান্ডেলের আনাচে কানাচে মানুষের ভিড়। শীতের রাত বলে প্রোগ্রাম তাড়াতাড়ি শেষ করা হয়েছে। মেহেদি দেওয়ার জন্য পার্লার থেকে 3 জন মেহেদি আর্টিস্ট আনা হয়েছে। মাইশা রুমে চলে যাওয়ায় পাড়া প্রতিবেশীও যেন তার মতো বাড়ি চলে যাচ্ছে। এত মানুষের ভিড়েও দুজোড়া চোখ একে অপরকে দেখছে। উভয়ের তপ্ত দৃষ্টি তোলপাড় চালাচ্ছে উভয়ের হৃদয়ে। হৃদস্পন্দনের মাত্রা তীব্র হচ্ছে। দুজনের আখি যুগল জড়িয়ে আছে মোহময়তায়। হঠাৎ ফোন ভাইব্রেশন হয়। আবিরের দুর্ভেদ্য চাহনিতে ছেদ পড়ে। স্ক্রিনে তাকাতেই সাকিবের নাম চোখে পড়ে। ঘাড় ঘুরিয়েই সাকিবের হাস্যোজ্জ্বল মুখ দেখে আবির পুনরায় মেঘের দিকে তাকায়। মেঘ তখনও গম্ভীর মনোযোগের সঙ্গে আবিরকে দেখছে। আবির মেঘের চোখের সামনে 2 আঙ্গুলে তুড়ি বাজিয়ে মেঘের ঘোর কাটানোর চেষ্টা করলো। তুড়ির শব্দে মেঘ নড়ে ওঠে। সম্মিত ফিরতে মেঘ লাজুক হাসলো। সে কল্পনায় আবির ভাইয়ের সঙ্গে কাপল ডান্স করছিল। আবির তুড়ি বাজিয়ে রোমান্টিক মুহূর্তটাই নষ্ট করে ফেলেছে। মেঘকে হাসতে দেখে আবির কপাল গুটিয়ে বলল, কি হলো? মেঘ জিভ দিয়ে ঠোঁট ভিজালো। দীর্ঘ এক নিঃশ্বাস ছেড়ে ডাকলো, আবির ভাই। আবির আবেশিত কণ্ঠে জবাব দিল, আকবাজ না ভেবে মেঘ বলল, আপনি মানুষটা খুব তেতো।
মেঘের কথায় আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখালো না। মুচকি হেসে আশেপাশে তাকিয়ে ভাবলেশীনভাবে জবাব দিল, সে তো হয়েই তো বিপদে আছে, বৃষ্টি হলে না জানি কি হতো। মেঘের ওষ্ঠদ্বয় আরও প্রশস্ত হলো। আবির ভাই ঠিকই বলেছেন। আবির ভাইয়ের এই অ্যাটিটিউড দেখেই মালা আপু এমপির মেয়ের মতো না জানি আরও কত মেয়ে পাগল। মালা আপুর আচরণে মনে হয় আবির ভাই তার সম্পত্তি। ভাবতেই আচমকা মেঘের হাসি গায়েব হয়ে গিয়েছে। মুখ ফুলিয়ে শ্বাস টেনে বিড়বিড় করে বলল, আবির ভাই শুধুই আমার, আর কারো না। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে মেঘের হঠাৎ পরিবর্তন দেখছে। মেঘের যে ক্ষণে ক্ষণে কি হয়ে যায় এটা ভেবেই আবির ক্লান্ত। আসার পর থেকে মেয়েটাকে চোখে চোখে রাখছে, তারপরও কি যে হয়। বাসায় থাকলে আবির কখনোই এতটা সময় মেয়েকে দিতে পারতো না। বিয়ে বাড়ি আত্মীয়দের পরিপূর্ণ। তাছাড়া সাকিব আর ওর বন্ধুরা আবিরকে অনেক দিনের সাহায্য করেছে। মামারা বা আবিরের বাবা কোনো কাজে আবিরকে খুঁজতে গেলে সাকিব বন্ধুরা এসে কাজ করে দিচ্ছে। আবিরকে ডাকার সুযোগই দিচ্ছে না তারা। সাকিব দুদিকেই নজর রাখছে। আবির গলা খাকারে দিয়ে ডাকলো, এই যে। মেঘের নজর পড়লো আবিরের চোখে। কোনো উত্তর দিল না। আবির রাজবাড়ি কণ্ঠে বলল, অনেক রাত হয়ে গিয়েছে, আর টই টই করতে হবে না। কুয়াশার মধ্যে বাইরে ঘুরলে ঠান্ডা লাগবে। প্রোগ্রাম তো শেষই, এখন রুমে যা। আপনি কি করবেন? আমার কাজ আছে। মেঘ এবার ভাব নিয়ে বলল, রাত অনেক হয়েছে, আপনারও টই টই করা উচিত হবে না। আবির প্রশস্ত নেত্রে তাকাতে মেঘ ছুটে পালালো সেখান থেকে। আবির ঘাড় ঘুরিয়ে তাকিয়ে আছে। সহসা স্বাভাবিক স্বভাবসিদ্ধ হাসে। আবিরের প্রতি মেঘের ভয়ভীতি যেমন কমছে তেমনই বাড়ছে মেয়েটার দায়িত্ববোধ। প্রেয়সীর অল্প স্বল্প যত্ন দেখে আবির বেশ বিস্মিত হয়। মন খারাপের জায়গার ভিড় করে একরাশ মুগ্ধতা। মেঘের সবকিছুই আবিরকে টানে, তবে ছোট ছোট পাগলামি আর দুষ্টামিগুলো আবিরের অনেক বেশিই টানে। দুজন মেহেদি আর্টিস্ট মিলে এক রুমে মাইশার দুহাতে মেহেদি দিয়ে দিচ্ছে। মাইশাকে যেন কেউ বিরক্ত না করে, তাই পাশের রুমে আরেকজন সবাইকে মেহেদি দিয়ে দিচ্ছে। মেঘ মাইশার রুমে বসে মেহেদি দেওয়া দিচ্ছে। মাইশা মেঘের হাতের দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলে, তোমার হাত ফাঁকা কেন? মেহেদি দিতে পারো না? না, সমস্যা নেই, পাশের রুমে একজন আপু আছেন, উনি সবাইকে দিচ্ছেন, ওনাকে বলো তোমাকে দিয়ে দিতে। মেহেদি লাগাবো না আপু? এসব বললে হবে না। সবার হাতে মেহেদি, তোমার হাত ফাঁকা দেখলে তোমার আবির ভাই আমার সাথে রাগ দেখাবে। এক হাতে অন্তত দাও। আবির ভাই কিছু বলবে না? তোমাকে বলবে না? আমাকে ঠিকই বলবে, যাও বলছি। ঠিক আছে আপু। মেঘ পাশের রুমের দরজায় দাঁড়িয়ে রুমের পরিস্থিতি দেখলো। একপাশে মালার বান্ধবীরা যে যার মতো একে অপরকে মেহেদি দিয়ে দিচ্ছে। পার্লারের আপুটা মিমকে মেহেদি দিয়ে দিচ্ছে। মেঘকে দেখে মিম ডাকলো, আপু আসো, তোমাকেও মেহেদি দিয়ে দিবে। মেঘ মিমের পাশে বসেছে। মিমের মেহেদি দেওয়া প্রায় শেষ। মেঘ বসে মেহেদি ডিজাইন দেখছে। আপুটা খুব দ্রুত আর অসম্ভব সুন্দর করে মেহেদি দিয়ে দিচ্ছে। মিমের মেহেদি দেওয়া শেষ। মিম বিছানায় উঠে বসেছে। তিশারা আগে থেকে বিছানায় বসেছিল। মেঘকে মেহেদি দেওয়ার জন্য আপু মেঘের বাম হাতের কবজিতে ধরতেই মালা রুমের দরজায় দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল, আপু এখন আমাকে মেহেদি দিয়ে দিবেন। আপুটা এসে বলল, তুমি একটু বসো, বেশিক্ষণ লাগবে না। মালা রাগে কটমট করে বলল, মেঘ তুমি বরং পরে মেহেদি দিও, এখন আমি দিব। মেঘ চুপচাপ উঠে রুম থেকে বেরিয়ে গেছে। মেঘ উঠতেই মালা মেঘের জায়গায় বসে নিজের হাত বাড়ালো। আমির আর মেঘ প্যান্ডেলের কথার বলার সময় মালা নিজের রুম থেকে দেখেছে। সন্ধ্যার পর থেকে মালা মেঘকে সহ্যই করতে পারছে না। নিচেই মালা কাজ করছিল। মেঘ মেহেদি দিতে আসায় মালার বান্ধবী মালাকে কল দিয়েছে। সব কাজ ফেলে মালা মেহেদি দেওয়ার নাম করে মেঘের মনে আঘাত দিতে আসছে। মালার আচরণে মেঘের মন খারাপ হওয়ার থেকেও বেশি অপমানিত হয়েছে। সে তো ইচ্ছে করে মেহেদি দিতে আসেনি, মাইশাপু জোর করায় এসেছিল। প্রায় 40 থেকে 45 মিনিট পর আবির কোথা থেকে এসেছে। মালাদের উঠোন পেরিয়ে সাকিবদের উঠোনে যেতে যেতে আচমকা থমকে দাঁড়ালো। চোখ পড়ে স্টেজের দিকে। স্টেজের পাশে একটা টেবিলের উপর মেঘ মাথা রেখে বসে আছে। কিছু চুলে পিঠ ঢেকে আছে আর কিছু চুল টেবিলের উপর। আবির ভ্রুজোড়া নাকের ডগায় টেনে এগিয়ে গেল সেদিকে। তপ্তস্বরে ডাকলো, মেঘ। মেঘ মুখ তুলে পেছন ফিরে আবিরকে দেখে পুনরায় মুখ লুকালো। আবির মেঘের কাছাকাছি এগিয়ে গম্ভীর কণ্ঠে শুধালো, আবার কি হয়েছে? মেঘ আগের অবস্থা থেকেই উত্তর দিল, কিছু না। আবিরের মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। ভারী কণ্ঠে বলল, কে কি বলছে? মেঘকে নিশ্চুপ থাকতে দেখে আবির মেঘের ডান বাহু চেপে ধরে একটানে দাঁড় করালো। আকস্মিক ঘটনায় মেঘের ছোট দেহ কম্পিত হয়। আবিরের মুখের পানে তাকাতে মেঘের বুক কেঁপে ওঠে। আবিরের রক্তাভ দু চোখ দেখেই মাথা নিচু করে ফেলেছে। ভয়ে জড়সড় হয়ে যাচ্ছে। আবির রাগান্বিত কণ্ঠে ধমক দিল, তাকা আমার দিকে।
মেঘ আটকে উঠে তাকালো। আবিরের তামাটে চেহারার চারপাশে এত লাইটিং থাকা সত্ত্বেও আবিরের মুখ উজ্জ্বলতা আর ছিটেমাটা নেই। কপাল গুটিয়ে প্রশ্ন করলো, এখানে বসেছিলি কেন? মালার আচরণে মেঘের খুব রাগ হয়েছিল। আজ পর্যন্ত তাকে কেউ এমনভাবে অপমান করেনি। মালা কি না কি এমনভাবে কথা বলল। সে আক্রোশে রুম থেকে বেরিয়ে প্যান্ডেলে এসে বসে আছে। চারপাশ কুয়াশায় আচ্ছাদিত। লাইটের আলোতে কুয়াশাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। সামান্য জ্যাকেটে শীত মানছে না, তবুও মেঘ রুমে যাচ্ছে না। মেঘ এতক্ষণ রাগে ফুসলেও প্রিয় মানুষের উপস্থিতিতে এখন অনেকটা শান্ত হয়ে গিয়েছে। মেঘের কণ্ঠস্বর ভার হয়ে যাচ্ছে। মনে হচ্ছে এই বুঝি ভেতরের ক্রোধ কান্না হয়ে বেরিয়ে আসবে। মেঘ উদ্বেলিত কণ্ঠে বলে, আমি এখানে থাকবো না, বাসায় চলে যাব। আবির ঢোক গিলে ছোট্ট করে শোধালো, কি হয়েছে বল প্লিজ। মেঘ দীর্ঘশ্বাস ছেড়ে অভিযোগের স্বরে আবিরকে মালা আপুর নামে নালিশ জানালো। মনের যত ক্ষোভ ছিল একদমে সব প্রকাশ করলো। আবির অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে মেঘের অভিযোগগুলো শুনেছে। এতক্ষণ ধরেই আবির মেঘের বাহু চেপে ধরেছিল। মেঘের কথা শেষ হওয়া মাত্রই আবির মেঘের বাহু ছেড়ে দিয়ে মোলায়েম কণ্ঠে বলল, মেহেদি দিতে পারিসনি বলে এত রাগ? মেঘ কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আমি কি একবারও বলেছি মেহেদি দিতে পারিনি বলে রাগ উঠেছে? তোর ভাল লাগে না, আমি থাকবই না। এই কথা বলে মেঘ চলে যেতে নিলে সঙ্গে সঙ্গে আবির মেঘের হাত ধরে একটানে নিজের কাছে টেনে নেয়। টাল সামলাতে না পেরে আবিরের প্রশস্ত বুকে ধাক্কা খেলো মেঘ। তৎক্ষণাৎ আবিরের পাঞ্জাবি আঁকড়ে ধরলো। মেঘের হাত স্পর্শ করতে আবির পুনরায় কপাল গুটালো। মেঘের আঙুলগুলো বরফের মতো ঠান্ডা হয়ে আছে। মেঘ আবিরকে ছেড়ে একটু দূরে সরে দাঁড়ালো। আবির তখনও মেঘের হাত ধরেই আছে। মেঘ সরে যাওয়ায় আবির দুহাতে মেঘের হাত ঘষতে ঘষতে বলল, মানুষের উপর রাগ করে নিজের ক্ষতি করা কবে বন্ধ করবি তুই? মেঘ ওষ্ঠ উল্টে আবিরের অভিমুখে চেয়ে আছে। আবির পুনরায় বলল, তোর হাত আর বরফের মধ্যে বিশেষ কোনো পার্থক্য নেই, কথা বললে শুনিস না কেন? মেঘ আস্তে করে বলল, সরি, এখনই রুমে চলে যাব। এখন আর রুমে যেতে হবে না, বস এখানে, আসছি আমি। মেঘ চেয়ারে বসে আছে। আবির সাকিবের রুমে গিয়েছে। 2 মিনিটের মধ্যে পাঞ্জাবি পাল্টিয়ে টি শার্টার উপর জ্যাকেট পরে আসছে। হাতে একটা শপিং ব্যাগ আর একটা চাদর হাতে নিয়ে আসছে। মেঘের গায়ে চাদর জড়িয়ে পাশ থেকে একটা চেয়ার টেনে মেঘের অভিমুখে বসলো। শপিং ব্যাগ উল্টাতেই টেবিলে 8 থেকে 10টা মেহেদি পড়লো। মেঘ বিলুপ্ত চোখে তাকিয়ে আছে মেহেদিগুলোর দিকে। আবির বলল, তোকে মেহেদি দিতে দেয়নি, কথাটা একবার জানাতি না আমায়? আবির টেবিল থেকে একটা মেহেদি নিল। মেঘের বাম হাতের কবজি ধরে শোধালো, এই হাতে দিব? আবিরের কথা শুনে মেঘ আশ্চর্য মনে গেল। অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে আছে। গলা খাকানি দিয়ে আস্তে করে বলল, আবির ভাই, আপনি মেহেদিও দিতে পারেন? আবির স্বভাবসুলভ ভারী কণ্ঠে জবাব দিল, হয়তো আর্টিস্টদের মতো সুন্দর হবে না, কিন্তু চেষ্টা করতে পারি। অবশ্য তুই না চাইলে দিব না। তখন অনুভূত হয়ে গিয়েছে আবির ভাই মেহেদি দিয়ে দিবে, এটা অষ্টাদশীর কল্পনাও করতে পারছে না। মেঘ উত্তেজিত কণ্ঠে বলল, আপনার যেভাবে ইচ্ছা সেভাবেই দেন। আবির মেঘের হাত ধরে কাঁপা কাঁপা হাতে মেহেদি দিয়ে দিচ্ছে। আর মেঘ অপলক দৃষ্টিতে সেই দৃশ্য দেখছে। মারিয়া খানের হঠাৎ নজর পড়ে স্টেজের কাছে আবির মেঘ বসে আছে। উনি কৌতূহলবশতই এগিয়ে যান সেদিকে। কাছাকাছি যেতেই চোখে পড়ে আবির মেঘের হাতে মেহেদি দিয়ে দিচ্ছে। ততক্ষণে মেহেদি দেওয়া প্রায় শেষ দিকে। মালিয়া খান হাসি মুখে বললেন, আলহামদুলিল্লাহ। মায়ের কণ্ঠ শুনে আবির আটকে ওঠে। মেঘের মনোযোগেও বিঘ্ন ঘটে। দুজনের মালিয়া খানের দিকে তাকায়। মালিয়া খানের হাস্যোজ্জ্বল মুখ দেখে মেঘ আবির দুজনেই স্তব্ধ হয়ে আছে। মালিয়া খান পুনরায় বললেন, আমি তো এই আবিরকেই দেখতে চাইছিলাম, মনের প্রতি এই টান এতদিন কোথায় ছিল? আবির উত্তর না দিয়ে স্বাভাবিক কণ্ঠে শোধালো, কাকামণি আর চাচ্চু কখন আসছেন? মালিয়া খান বললেন, কিছুক্ষণ আগেই আসছে, খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছে। একটু থেমে মালিয়া খান আবার বললেন, কত বছর পর মেহেদি হাতে নিছিস বলতো আবির, মনে নেই? মেঘ একবার বড় আম্মুর দিকে তাকাচ্ছে, আবার আবিরের দিকে। বড় আম্মুর কথার মানে বোঝার চেষ্টা করছে মেঘ। মালিয়া খান মেঘকে উদ্দেশ্য করে বললেন, জানিস মেঘ, ছোটবেলা আবির মেহেদি না দিয়ে দিলে তুই যে কি কান্না করতিস? মেঘ ভ্রু কুঁচকে শোধালো, আমি? হ্যাঁ তুই। মিম তখন কোলে ছিল। ঈদের সময় আশেপাশের বাসায় পিচ্চিদের হাতে মেহেদি দেখে তুই বাসায় এসে কান্না করতিস। তখন তো এক পার্লারও ছিল না। আমি, তোর মা, কাকিয়া কেউই মেহেদি দিতে পারতাম না। বাধ্য হয়ে আবিরই তোরে মেহেদি দিয়ে দিত। মিমেরও কয়েকবার দিয়েছে, তবে তোরে বেশি দিয়ে দিয়েছে। মেঘ ডান হাতে মাথা চুলকাচ্ছে। আবার বলল, আমার কিছু মনে নেই কেন?
মালিয়া খান হেসে উত্তর দিলেন, জন্মের পর থেকে 6 থেকে 7 বছরের ঘটনা কারোরই মনে থাকে না, কিন্তু তোরা এত ঠান্ডায় এখানে বসে আছিস কেন? আমি রাগান্বিত কণ্ঠে বলল, আম্মু তোমার ভাইয়ের মেয়েকে সাবধান করে দিও। মালিয়া খান চিন্তিত স্বরে বললেন, কেন মালা? হ্যাঁ, মালা আবার কি করেছে? মালা মেঘকে অপমান করছে। মেঘ কি ওদের বাড়িতে দাওয়াত ছাড়া আসছে? যা তা ব্যবহার কেন করবে? এরকম আচরণ যদি আর একবার করে আমি কিন্তু ওর খবর করে ছাড়বো। মালিয়া খান হেসে উত্তর দিলেন, মালাকে আমি বুঝিয়ে বলবো নে, দাঁড়া তোর মামনি আর কাকিয়াকে ডেকে আনি, ওদের দেখায় আমার ছেলেটা ঘরমুখো হচ্ছে। মালিয়া খান দ্রুত পায়ে বাড়ির দিকে চলে গিয়েছেন। এদিকে মালা দুহাতে মেহেদি দিয়ে প্রতিটা রুমে রুমে মেঘকে খুঁজছে, অথচ মেঘ কোথাও নেই। মালিয়া খানকে ঘরে ঢুকতে দেখে মালা প্রশ্ন করলো, কি হয়েছে পুপ্পি, এত তাড়াহুড়োই কোথায় যাচ্ছ? আবির মেঘের হাতে মেহেদি দিয়ে দিচ্ছে। এই দৃশ্য দেখার জন্য আমার দুই জাকে ডাকতে যাচ্ছি। মালিয়া খান চলে গিয়েছেন। কথাটা মালার কানে গায়ে নুনের ছিটের মতো লাগছে। দ্রুত বারান্দায় গিয়ে দাঁড়ায়। ঘন কুয়াশায় মধ্যে চোখে পড়ে মেঘ আবিরের দিকে। নিজের উপর এখন আর বেশি রাগ হচ্ছে। আবির মেঘকে মেহেদি দিয়ে দিচ্ছে, এটা কোনো স্বাভাবিক বিষয় নয়। সে যদি মেঘের সাথে এই আচরণ না করতো তাহলে আবির আর মেঘ কাছাকাছি আসতো না। আবিরও মেঘকে মেহেদি দিয়ে দিত না। রাগে মালার চোখ মুখ জ্বলছে। রুমে ঢুকেই ঠাস করে দরজা বন্ধ করে দিয়েছে। বড় আব্বু যাওয়ার পর থেকে মেঘ আবিরকে দেখেই যাচ্ছে, পল্লবও ফেলছে না। আবির তড়িঘড়ি করে মেহেদি দিচ্ছে। মেঘ কিছু বলতে চেয়েও বলতে পারছে না। মনের ভেতর একরাশ মুগ্ধতা। আবির ভাই ছোটবেলায় নিজের হাতে মেঘকে মেহেদি দিয়ে দিত, এটা ভেবেই আনমনে হাসছে। আবির মেহেদিটা টেবিলের উপর রাখতে রাখতে বলল, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়িস, আমি গেলাম, বলেই সাকিবদের ঘরের দিকে দৌড় দিল। মেঘ মুগ্ধ আঁকিতে আবিরকে দেখছে। কয়েক মুহূর্তের মধ্যে আবির ঘরে ঢুকে পড়েছে। মেঘ তখনও সেদিকেই তাকিয়ে আছে। ততক্ষণে 3 যা আসছে। দূর থেকে মেঘকে দেখে বলল, কিরে আবির কই, চলে গিয়েছে? কাকিয়া মেঘের হাত ধরে এপাশ ওপাশ ঘুরিয়ে বলল, বাহ, অনেক সুন্দর করে দিয়েছে তো। কাকিয়ার কথায় মেঘ এবার নিজের হাতের দিকে তাকালো। মেহেদি আর্টিস্টের মতো না হলেও খুব একটা খারাপ হয়নি। মেঘ হাতের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মন মস্তিষ্ক জুড়ে আবির ভাই বিচরণ করছে। মনে অন্যরকম প্রশান্তি কাজ করছে। মনে মনে হাজারবার মালা আপুকে ধন্যবাদ দিচ্ছে। মালা আপু অপমান না করলে আবির ভাইয়ের সাথে এত সুন্দর মুহূর্তটা কখনো উপভোগ করতে পারতো না সে। মা কাকিয়া কি বলছে তার কোনো কিছুতেই মেঘের মনোযোগ নেই। অষ্টাদশীর হৃদয়ের প্রতিটা স্পন্দন বলছে, আবির ভাই আপনি আমার সেই পূর্ণতা, ভালোবাসি আপনাকে। মা কাকিয়ার সঙ্গে ঘরে গিয়ে সোজা নিজের রুমে চলে গিয়েছে। মিম দিশারা অনেকক্ষণ আগে ঘুমিয়ে পড়েছে। মেঘ মিমের পাশে শুয়েছে। সারাদিনের ক্লান্তিতে মেহেদি না দেখেই মাহিনা তুলেই ঘুমিয়ে পড়েছে। অনেকক্ষণ যাবৎ ফোন ভাইব্রেশন হচ্ছে। মেঘ গম্ভীর ঘুমে নিমগ্ন। দীর্ঘ সময় ভাইব্রেশনের পর মেঘ চোখ বন্ধ করে রেখে পাশ থেকে ফোনটা নিয়ে রিসিভ করে কানের উপর রাখলো। ওপাশ থেকে আবেশিত কণ্ঠে ভেসে আসে, ম্যাম আপনার ঘুম কি এখনো ভাঙেনি? 1 ঘন্টা যাবৎ আপনার জন্য অপেক্ষা করছি। এই পর্যন্তই ছিল আমি তো ভালোবাসি তোকে পর্ব 38। পরবর্তী পর্বগুলো শোনার জন্য চ্যানেলেই চোখ রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।